আর আজকে আমরা কোথায় আসছি? আজকে আমরা আসছি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। শাহরাস্তি উপজেলার সবচেয়ে পরিচিত মঠ হচ্ছে এই নাওরা মঠ। আর মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই মঠটা একেবারে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক শাহাপুর জমিদার বাড়িতে। নাওরা মঠ থেকে শাহাপুর জমিদার বাড়ি কম করে হলেও 50 টাকা রিক্সা ভাড়া। কে বলবে ভাই এটা ঐতিহাসিক একটা জমিদার বাড়ি। আমরা এখন আছি এই ঘুঘুশাল মন বাগানে। আপনাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অ্যান্টিক সব আসবাবপত্র। আপনারা যারা শাহরাস্তি উপজেলাতে ঘোরার উদ্দেশ্য নিয়ে আসবেন অবশ্যই এই ঘুঘুশাল মন বাগান হয়ে ঘুরতে যাবেন। তো অবশ্যই শাহরাস্তি উপজেলার যারা আছেন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে আইডি পরিবহনের একটা বাসে করে আমরা যাচ্ছিলাম কালিয়াপাড়া, শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া। এই রুটে আইডি পরিবহনে জনপ্রতি ভাড়া রেখেছিল 70 টাকা করে। এরপর কালিয়াপাড়া আসার পর একটা অটোরিকশা নিয়েছিলাম, জনপ্রতি 40 টাকা করে আমরা যাচ্ছিলাম পুরাতন শাহরাস্তি বাজার কিংবা শাহরাস্তি বাজারে। প্রথমে একটু প্রধান পাকা সড়ক, এরপর সরু গ্রামীণ পাকা সড়ক ধরে আমরা চলে যাচ্ছিলাম শাহরাস্তি বাজারের দিকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভ্লগ দ্য ওয়ান্ডারার। বহুদিন পর আজকে ভিডিও পাবলিশড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আর আজকে আমরা কোথায় আসছি? আজকে আমরা আসছি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। একেবারেই প্রথমবার আসা। শাহরাস্তি উপজেলায় ঘুরবো ফিরবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। যে কয়টা স্থান বা ডেস্টিনেশন কভার করা সম্ভব হয় তার সবগুলোতেই আমরা যাব। বর্তমানে আছি শাহরাস্তি বাজারে। শাহরাস্তি বাজারে এসে ভিডিও দিয়ে শুরুটা করছি। তো অবশ্যই শাহরাস্তি উপজেলার যারা আছেন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ শাহরাস্তি ভ্রমণ ব্লগ হতে যাচ্ছে, তো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। রাস্তি শাহ চাঁদপুর জেলার একজন ইসলাম ধর্মপ্রচারক ছিলেন। তার নাম অনুসারেই শাহরাস্তি উপজেলার নামকরণ। 1351 সালে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 12 জন প্রধান সফর সঙ্গীর অন্যতম একজন হয়ে তিনি বাংলায় আসেন। পরবর্তীতে চাঁদপুরের শাহরাস্তিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নিকটাত্মীয়। তার বাবা ছিলেন বড়পীরের আপন ভাগ্নে। পুরাতন শাহরাস্তি বাজারে এই রাস্তি শাহ রহমতুল্লাহ আলাই বাজার জামে মসজিদের অবস্থান। হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই বাজার জামে মসজিদ থেকে ঘুরে ফিরে এরপর পুনরায় শাহরাস্তি বাজারে এসে সকালের নাস্তা করে নিয়ে শাহরাস্তি বাজার সংলগ্ন রেলপথ ধরে আমরা হাঁটা শুরু করলাম। আমাদের গন্তব্য ঐতিহাসিক একটা স্থান নাওরা মঠ। তবে শাহরাস্তি বাজার থেকে রিক্সায় 30-40 টাকার বিনিময়ে আপনি সেই জায়গায় চলে যেতে পারবেন। কিন্তু শাহরাস্তির গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য রেলপথ ধরে হেঁটেই আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে খানিকটা হলেও কষ্টসাধ্য এই রেলপথ ধরে যাওয়াটা। আর যাত্রাপথে ঐতিহাসিক আরও একটা মঠ দেখলাম। তবে এইটা কিন্তু সেই নাওরা মঠ নয়, একেবারে এই ভাঙাচোরা গ্রামীণ পরিবেশে এই মঠটাকে রাস্তার পাশে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাই খানিকটা ক্লিপ নিয়ে আপনাদেরকেও খানিকটা দেখানোর চেষ্টা করলাম। আর রেলপথ ধরে হাঁটতে হাঁটতে একটা হাই স্কুলের পাশে বিশাল দিঘির ওপাশে সুউচ্চ সেই নাওরা মঠকে আপনি দেখবেন। পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠের মাঝখান দিয়ে কিন্তু নাওরা মঠে যেতে হয় রেলপথ ধরে আসলে। সো ভিউয়ার্স, আমরা এখন আছি নাওরা মঠের সামনে। শাহরাস্তি উপজেলার সবচেয়ে পরিচিত মঠ হচ্ছে এই নাওরা মঠ। আমার পেছনেই ভিডিওতে খুব সুন্দর মতো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সংক্ষেপে এই মঠের ইতিহাসটাও জানাবো। এই মঠ নির্মাণ করা হয়েছিল 1791 সালে। আর নির্মাণ করেছিলেন সত্যরাম মজুমদার। যদিও তিনি নির্মাণ করেছেন কিনা সেটা নিয়ে একটা বিতর্ক আছে, তবে সেটা আলাদা ইস্যু। প্রায় 233 বছর পুরনো এই মঠের ইতিহাস। আজকের এই ভিডিওতে মঠটা এবং পাশে আবার শাহাপুর জমিদার বাড়ি রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন। এই সেই ঐতিহাসিক নাওরা মঠ, যেটা একটু আগে আপনাদের বলেছি আমি যে প্রায় 233 বছর পুরনো এই মঠ 1791 সালে নির্মাণ করা হয়েছে। আর মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই মঠটা একেবারে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে শাহরাস্তি উপজেলার একজন কৃতি সন্তান, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, তিনি এই একেবারে ব্যক্তিগত উদ্যোগে এই মঠটা সংস্কার করেছেন এবং বর্তমানে সেই রূপটাই এখানে নিয়ে এই ঐতিহাসিক মঠটা দাঁড়িয়ে আছে।
শাহাপুর জমিদার বাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার 1791 সালে এই মঠটি তৈরি করেন, তাই এই মঠের অন্য নাম সত্যরাম মজুমদারের মঠ। নাওরা মঠের ভিতরে ঢুকে যা দেখলাম তা হচ্ছে প্রচুর পরিমাণে লেখালেখি, আঁকাঝোঁকা ইত্যাদি করা হয়েছে এই ঐতিহাসিক স্থাপনাটির গায়ে। যতভাবে একটা ঐতিহাসিক নিদর্শনকে ক্ষতিগ্রস্ত করা যায় তার সব উপকরণই যেন এই মঠের গায়ে বিদ্যমান। বাহিরে ভিতরে দুই জায়গাতেই একই অবস্থা, যেটা সত্যিই দুঃখজনক। শুধু তাই নয়, নিচে প্রচুর পরিমাণে সিগারেটের শুকা পড়ে থাকতে দেখলাম। সম্ভবত রাতের আধারে এখানে নেশার আসরও বসে। কারো কারো মতে নাওরা মঠের প্রতিষ্ঠাতা জমিদার শৈলনাথ মজুমদার, তিনি তার মায়ের সমাধির উপর স্মৃতিস্তম্ভ আকারে এটি তৈরি করেছেন। ঐতিহাসিক নাওরা মঠের চারপাশটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একেবারে সবুজ শ্যামল গ্রামের মধ্যে এই মঠের অবস্থান। মঠের অদূরেই রয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, যেটা একেবারে সংক্ষেপে দেখাচ্ছি। আর এই মঠের চারপাশেও ভাই প্রচুর পরিমাণে হাবিজাবি লিখে রাখছে মানুষ। বাঙালি আসলে কেমন হতে পারে, নিজেদের পরিচয়টা খুব ভালো মতো বাঙালি প্রায় সবগুলো জায়গাতেই প্রমাণ করে, সেই জিনিসটা আমরা এখানে এসে দেখতেছি। সাবেক সচিব ও সমাজসেবক ডাক্তার MS সাত্তারের ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সরকারি অনুদানে প্রায় ধ্বংসপ্রাপ্ত নাওরা মঠটি পুনরায় সংস্কার করা হয়েছিল। নাওরা মঠে ঘোরাঘুরি শেষ করে এরপর একটা অটোরিকশায় করে আমরা যাচ্ছিলাম নাওরা মঠ যেই জমিদারেরা তৈরি করেছিলেন সেই জমিদারদের জমিদার বাড়ি, শাহাপুর জমিদার বাড়ি কিংবা শাহাপুর রাজবাড়িতে। স্থানীয়ভাবে এই জমিদার বাড়িটা পরিচিত শাহাপুর চৌধুরী বাড়ি নামে। অটোরিকশায় করে 50 টাকার বিনিময়ে আমরা চলে এসেছিলাম শাহাপুর জমিদার বাড়ির প্রধান ফলক বা গেটের সামনে। আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক শাহাপুর জমিদার বাড়িতে। নাওরা মঠ থেকে শাহাপুর জমিদার বাড়ি কম করে হলেও 50 টাকা রিক্সা ভাড়া। মোটামুটি খোঁজ খবর নিয়ে আমরা চলে এসেছি। আর শাহাপুর জমিদার বাড়িতে বর্তমানে আছি, পিছনেই দেখতে পাচ্ছেন ওই পাশেও একটা ভবন আছে, সম্ভবত এটা মন্দির হবে। আর শাহাপুর জমিদার বাড়িটা এখন একটু ঘুরে ফিরে দেখবো, এর ইতিহাস ঐতিহ্য সবকিছুই আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব। কে বলবে ভাই এটা ঐতিহাসিক একটা জমিদার বাড়ি, একেবারে গাছগাছড়ার বেড়া জালে ভূতুরে বাড়ির মতোই কিন্তু বর্তমানে এই শাহাপুর জমিদার বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই পাশে পুরাতন একটা মন্দির আছে যেটা মোটামুটি সংস্কার করে এখনও ব্যবহার করা হয়, তবে জমিদার বাড়িটা একেবারে পরিত্যক্ত অবস্থায় বর্তমানে পড়ে আছে এখানে। আনুমানিক 15 শতকে শাহাপুর রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শিবানন্দ খাঁ। অতীতে শাহাপুর রাজবাড়িটি ছিল প্রাচীন মেহের পরগনার রাজধানী। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়িটি শাহাপুর চৌধুরী বাড়ি নামেও পরিচিত। জমিদার বাড়ির শেষ মাথায় এরকম দেওয়াল ছিল পাঁচিল ঘেরা আর কি, যেই পাঁচিল বর্তমানে প্রায় অধিকাংশই ভেঙে চুরে গেছে, একেবারে ছোট একটা অংশ আছে যেটা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এইরকম একটা পরিবেশে এই শাহাপুর জমিদার বাড়িটার অবস্থান, বুঝতে পারছেন বর্তমানে কতটা ভূতুরে পরিবেশ আপনি এখানে আসলে পাবেন। আর দূরে দেখতে পাচ্ছেন এই যে জমিদার বাড়িটা, গাছগাছটার কারণে আসলে ঠিকঠাক একেবারে দেখাও যাইতেছে না, এরকমই অবস্থা এই জমিদার বাড়ির। শাহাপুর জমিদার বাড়িতে রাজকীয় গেট, রাজপ্রাসাদ, রাজবাড়ির প্রাচীর, পাহারা চৌকি, ঠাকুর মন্দির, দুর্গা মন্দির, নাট্যশালা ইত্যাদি ছিল। নাওরা মঠ শাহাপুর জমিদার বাড়ির জমিদারদেরই সৃষ্টি। এই হচ্ছে শাহাপুর জমিদার বাড়ির বর্তমান অবস্থান। নিচতলাটা মোটামুটি থাকলেও দোতলার এখনও সেই ঐতিহাসিক পুরনো আমলের কারুকার্যের কিছুটা বোঝা যায়, যেটাই আসলে প্রমাণ করে যে জমিদারি আমলের শান শওকত আসলে কতটা বেশি ছিল। প্রাচীন সোনারগাঁ রাজ্যের 2 আনা অংশের মালিক ছিলেন এই জমিদার বাড়ির জমিদাররা। রাজা শিবানন্দ খাঁ বা রাজা শিবানন্দ খাঁ ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন সাধক জটাধরের পিতা, সদানন্দের 10ম পুরুষ। এই জমিদার বাড়ির শ্রেষ্ঠ জমিদার ছিলেন জমিদার ভূপেশ রায় চৌধুরী। 1500 শতকে, আজ থেকে প্রায় 600 বছর পূর্বে, শিবানন্দ খাঁ নিজ মেহের থেকে শাহাপুর এসে এই জমিদার বাড়িটি বা রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। এই জমিদার বাড়ির জমিদারেরা কি কখনো ভেবেছিলেন যে তাদের এই সৃষ্টিকর্মে প্রায় 500-600 বছর পর আমার মতো একজনের পা পড়বে এবং তাদের সৃষ্টি এই রাজবাড়ি সম্পর্কে জনসাধারণের কাছে একটা ডকুমেন্টারি বা ভিডিও আকারে তুলে ধরবে? আর এটাই হচ্ছে সেই প্রাচীন গেট, রাজকীয় গেট, যা প্রায় বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে।
শাহাপুর রাজবাড়ি ঘোরাঘুরি শেষে একটা রিকশায় করে আমরা যাচ্ছিলাম শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে, ঘুঘুশাল মনবাগানে, যেখানে এসে দেখেছিলাম অত্যাশ্চর্য সব সৃষ্টিকর্ম। সেসব দেখতে আপনিও আমাদের সঙ্গেই থাকুন। সো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে ঘুঘুশাল মনবাগানের সামনে। এই জায়গাটার অবস্থান হচ্ছে চাঁদপুরের শাহরাস্তিতে। জায়গাটা অ্যান্টিক আসবাবপত্রের জন্য বিখ্যাত। আমরা এখন আছি এই ঘুঘুশাল মনবাগানে। আপনাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অ্যান্টিক সব আসবাবপত্র এবং আমরা নিজেরাও দেখবো। তো আমাদের সঙ্গেই থাকুন। এই হচ্ছে ঘুঘুশাল মনবাগানের ভিতরের দৃশ্য। জায়গাটা শুধুমাত্র ভিন্নধর্মী আসবাবপত্রের জন্য বিখ্যাত। দেখতেই পাচ্ছেন শিকড় দিয়ে, গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে এই সকল আসবাবপত্র। আর এই কারণেই শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল মনবাগানের খ্যাতি পুরো চাঁদপুর জেলা জুড়ে রয়েছে। আমরা এখন আছি আপাতত এই জায়গাটাতেই, আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এর চারপাশ এবং ভিন্নধর্মী কিছু আসবাব। এই জায়গার আসলে যেই প্রদর্শনীটা আপনি দেখবেন সেটাই ভালো লাগবে। তবে বর্তমানে জায়গাটা কিছুটা হলেও অবহেলিত, কারণ হচ্ছে এই সকল অ্যান্টিক জিনিসপত্র বাংলাদেশে আসলে অন্ততপক্ষে সেইভাবে চলে না, আর তাই বেচা বিক্রিও আগের মতো নাই, যে কারণে আর কি জায়গাটা বর্তমানে কিছুটা হলেও আগের সেই জৌলুস হারিয়েছে। ঘুঘুশাল মনবাগানের ইতিহাসটা আপনাদের কাছে তুলে না ধরলেই নয়। ঘুঘুশাল গ্রামেরই বাসিন্দা ছিলেন সমীরণ দত্ত, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এরপর এই কাঠের শিল্পের জগতে প্রবেশ করেছিলেন। 24 বছর ধরে বর্তমানে তিনি এই পেশায় যুক্ত আছেন। 57 শতক জমি ভাড়া নিয়ে তিনি এই ঘুঘুশাল মনবাগানের মতো অসাধারণ একটা সৃষ্টিকর্ম সৃষ্টি করেছেন। সত্যিকার অর্থে এই জায়গাটা মন ছুঁয়ে যাওয়ার মতো। যারা ব্যতিক্রমী শিল্পকর্ম পছন্দ করেন, ঘুঘুশাল মনবাগান তাদের জন্য মাস্ট ওয়াচ একটা ডেস্টিনেশন। এখানে এসে বর্তমানে কাউকে কাজ করতে দেখছি না, তবে অতীতে খুব বেশি পরিমাণেই কাজ করা হতো, বর্তমানে সম্ভবত বন্ধ আছে। তবে জায়গাটাতে বর্তমানেও যে সকল প্রদর্শনী আছে, রাখা আছে, এগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগতে বাধ্য। তিনি কাঠ, গাছের গুঁড়ি ইত্যাদি দিয়ে অত্যাশ্চর্য সব সৃষ্টিকর্ম তৈরি করতে পারেন। বলা যায় আপনি তাকে যেটা বানিয়ে দিতে বলবেন সেটাই তিনি বানিয়ে দিতে পারবেন। তবে আমরা গিয়ে সেদিন তাকে পাইনি, তবে পুরো জায়গাটা ঘুরতে পেরেছি। যদিও আগের মতো জৌলুস এখানে নেই, তাই দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছের গুঁড়ি একেবারে পড়ে আছে, পচে গেছে বলা চলে। আর এই হচ্ছে তার সৃষ্টিকর্ম তৈরির জায়গা। সেই জায়গাটাও আমরা ঘুরে দেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কত কত জিনিসপত্র একেবারে অবহেলায় পড়ে আছে। কারণ তো ভিডিওতেই জানাচ্ছি, আগের মতো আর এই জায়গাটা তেমন একটা চলছে না, বা অনেকেই আসছেন, দেখছেন, ঘুরছেন, তারপর চলে যাচ্ছেন। কেউই আর সৃষ্টিকর্ম সংগ্রহ করছেন না, মানে আগের মতো বিক্রয় হচ্ছে না। তাই তিনি বাধ্যই হচ্ছেন খানিকটা এইরকম সৃষ্টিশীল জিনিসপত্র তৈরি করা অফ করে দিতে, যেটা সত্যি দুঃখজনক একটা বিষয়। সত্যি এই জায়গায় এসে মনটা ভারও হয়ে গিয়েছিল। আমরা এখন আছি ঘুঘুশাল মনবাগানের ভিতরে। ঘুঘুশাল মনবাগানের একটা কালেকশনের ভিতরে বর্তমানে আছি। এই জায়গাটার অবস্থান হচ্ছে শাহরাস্তিতে। আগেই বলেছি, আপনারা যারা শাহরাস্তি উপজেলাতে ঘোরার উদ্দেশ্য নিয়ে আসবেন, অবশ্যই এই ঘুঘুশাল মনবাগান হয়ে ঘুরতে যাবেন। সত্যিকার অর্থে জায়গাটা এতটা ইউনিক, যেটা আপনি আসলে না আসলে, না দেখলে বুঝতেই পারবেন না। এখানে এত এত অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, বিশ্বত কি বলে কাঠের জিনিসপত্র, কাঠের বা গাছের শিকড় দিয়ে তৈরি করা আসবাবপত্র। এগুলো আসলে মহিলাদের বা অন্যদেরও আসলে ভালো লাগতে পারে। তবে জায়গাটা আসলে সেভাবে চলেনি। এর অন্যতম কারণ হচ্ছে একটু ব্যয়বহুল। এছাড়াও অ্যান্টিক জিনিসপত্র মানুষ আসলে দূর থেকে দেখতেই পছন্দ করে, অনেক সময় বাড়িতে এগুলো আসবাব হিসেবে নিতে চায় না। অনেক কারণ রয়েছে। তবে যদি এটার মার্কেটিংটা ভালো মতো করা যেত এবং অনলাইন বেসড বিজনেসটা হতো, তবে সত্যিকার অর্থে এটা একেবারে পারফেক্ট একটা ইউনিক বিজনেস হলেও হতে পারতো। কিন্তু জায়গাটা এসে বর্তমানে দেখলাম যা, সেটা দেখে অন্তত বোঝা গেল যে আগের সেই জৌলুস বর্তমানে এই ঘুঘুশাল মনবাগান শাহরাস্তিতে নেই।